আমার আজকের আলোচনার বিষয়বস্তু এক রকমের প্রথা ভেঙে বা কোনো প্রথা অনুসরণ না করেই সেনা সদরে গিয়ে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে এক মতবিনিময় সভায় যোগ দিয়েছেন। সেনাবাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব পালনে কতটা সক্রিয় সেনা কর্মকর্তারা নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়টিকে কতটা গুরুত্বের সঙ্গে দেখছেন, তার চেয়েও বড় কথা এই যে গণভোট নির্বাচন দুটো একসঙ্গে হচ্ছে, তার ফলে দেশে কোনো অস্থিতিশীলতা অশান্তি সৃষ্টি হয় কিনা, এই নির্বাচনের পরেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে পারে কিনা, এই আলোচনাগুলো যখন সেনাবাহিনীর ভেতর সশস্ত্র বাহিনীর ভেতর কিছুতেই বন্ধ হচ্ছে না, তখন ডক্টর মোহাম্মদ নিজে নিজে গিয়ে বুঝে আসতেই যেন সেনা সদরে গিয়ে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের সঙ্গে এই যে সেনা সদরে হঠাৎ করে সরকার প্রধানের নির্বাচনী প্রস্তুতি সেনাবাহিনীর কিংবা সেনাবাহিনীর কোনো একটা রুটিন ডিউটি সে সম্পর্কে তাদের প্রস্তুতি সম্পর্কে জানতে যাওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ বটে। সেনাবাহিনীর ভেতরে এখনো একটা বড় ধরনের অনিশ্চয়তা আছে 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে, নির্বাচনটা ঘটে যেতে পারবে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা, সে পক্ষগুলো সত্যিকার অর্থেই নির্বাচনের ফলাফল মেনে নিয়ে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় যেতে পারবে কিনা, তা নিয়ে শীর্ষস্থানীয় জেনারেল থেকে শুরু করে একেবারে সেনা সদস্যদের ভেতরে পর্যন্ত এক ধরনের ব্যাপক অনিশ্চয়তার বোধ কাজ করছে। তার উপর গণভোটটা জুলাই সনদকে সেনাবাহিনী বরাবর একটা সন্দেহের মান মোটামুটি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে একরকম টিকিয়ে রেখে গত 17-18 মাসে বাংলাদেশের সংবিধানটা একরকম টিকিয়ে রেখেছেন। শুধু যে বাংলাদেশের সংবিধান আর রাষ্ট্রপতিকে তিনি তার মাধ্যমে টিকিয়ে রেখেছেন তাই নয়, তিনি আসলে তার মাধ্যমে সেনাবাহিনীকে একরকম টিকিয়ে রেখেছেন। এখন গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়ে গেলে, যার জন্য সরকার তার সকল প্রতিষ্ঠানকে কাজে লাগাচ্ছে, ঠিক কি ঘটবে? এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি সংসদ নির্বাচনে বিজয়ী পক্ষকে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে সরে এই উপদেষ্টা পরিষদ নিজ নিজ ঘরে ফিরে যাবেন, নাকি জুলাই সনদ সংবিধানের উপরে স্থান পেলে গণভোটের মাধ্যমে একটা সাংবিধানিক শুনেছেন যে নির্বাচন হয়ে গেলেই তিনি পদত্যাগ করবেন, তাহলে সে সময় আবারও সেনাবাহিনীকে জড়িয়ে পেঁচিয়ে একটা নতুন ধরনের সরকার গঠনের চেষ্টা হবে কিনা, সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে এই আলোচনা আছে। কারণ এই নভেম্বর মাসেও আপনাদেরকেও বলেছি যে শীর্ষ জেনারেলরাও একটা অনলাইন বৈঠকেও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে বসে প্রত্যেকে এই মত দিয়েছিলেন যে যদি ফেব্রুয়ারিতে এমনকি আওয়ামী লীগের অংশগ্রহণ সহ, তাহলে কোনোভাবেই বাংলাদেশে একটা স্থিতিশীলতা তারা দেখেন না। আর স্থিতিশীলতা না এলে সেনাবাহিনীর দীর্ঘমেয়াদে ব্যারাকে আবার ফিরে গিয়ে সেনাবাহিনীর যে দায়িত্ব সে দায়িত্ব পালনের সুযোগও তারা দেখেন না। এবং তারপর পরই একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত জেনারেলদের বিচার শুরু হওয়া, অন্যদিকে এই যে নির্বাচন নিয়ে আশঙ্কা উদ্বেগের মধ্যে ওই শতাংশ সদস্যকে তারা রাজপথের ডিউটি থেকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সবেই তার সর্বশেষ দরবারটিতে আবারও সেনাবাহিনীকে এই আশ্বাস দিতে হয়েছে যে সেনাবাহিনী কোনোভাবেই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে কোনোভাবেই স্থায়ীভাবে কিংবা এর পরের দীর্ঘমেয়াদে কোনোভাবেই অন্য কোনো দায়িত্বে জড়াবে না, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। সেনাবাহিনীর যে অফিসার্স অ্যাড্রেসটি অনুষ্ঠিত হলো 18ই জানুয়ারি, সেখানে সেনাবাহিনী প্রধান সরাসরি বলেছিলেন যে সর্বোচ্চ সতর্কতা, সৈনিকদের সঙ্গে কথা বলেন, একটাতে তিনি এই সেনা কর্মকর্তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন এবং সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন যে সেনাবাহিনীর দায়িত্ব নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা। এমন তুঙ্গে উঠেছে সেনাবাহিনীর ভেতরে যে নির্বাচনের পরে না আবার এই একটা দীর্ঘমেয়াদী অনিশ্চয়তায় দেশ চলে যায় এবং তারপর এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তাদেরকে স্থায়ী করতে কিংবা এই অস্থিতিশীলতার মধ্যে সেনাবাহিনীকে দীর্ঘ সময় নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথে থাকতে হয়। সে কারণে অফিসারদের আলাদা করে, সৈনিকদের আলাদা করে অ্যাড্রেসে ডেকে সেনাপ্রধান কিন্তু এই 18 জানুয়ারি বলেছেন যে শুধুমাত্র নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা পর্যন্তই সেনাবাহিনীর দায়িত্ব সীমাবদ্ধ, নির্বাচন শেষে ভূমিকার প্রশ্নই ওঠে না। এবং তিনি একদম পরিষ্কার করে বলেন যে রাজনৈতিক প্রক্রিয়ায় কোনোভাবেই স্থায়ী বা প্রভাবশালী কোনো পক্ষ হিসেবে সেনাবাহিনী থাকতে চায় না। এবং খুবই লক্ষ্য করার মতো বিষয় যেটা, যে নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে ওই দরবার সৈনিকদের সাথেও নয়, সেনা কর্মকর্তাদের সাথেও নয়, কোথাও তিনি গণভোটের প্রসঙ্গটি আনেননি। তিনি এমন ভাবে আলাপ করেছেন তার সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে যে একটা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনটা হবে, নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনী দ্রুততম সময়ে ব্যারাকে ফিরে যাবে, যে কথা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সেনা সদস্যদেরকে
দীর্ঘ সময় ধরে বলে আসছিলেন এবং নভেম্বরে 3 বাহিনী প্রধান একত্রে যমুনায় গিয়ে আবারও ডক্টর মোহাম্মদ ইউনূসকে কথা বলে এসেছিলেন যে ফেব্রুয়ারির পর কিছুতেই আর তাদের পক্ষে রাজপথে থাকা সম্ভব হবে। আজ তোলেন নাই সেনাবাহিনীতে গিয়ে। দেখেন যেখানে ডক্টর ইউনূস মানে সরকারের পয়সা খরচ করছেন, সরকারকে ব্যাংক থেকে টাকা তুলতে বাধ্য করছেন, মানে ব্যাংকগুলোর কাছ থেকে প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত দেখুন, আসল ঘটনা জানতে পারবেন। হ্যাঁ ভোট দেয়, সেখানে ইউনূস কিন্তু গিয়ে সেনাবাহিনীকে গণভোট বিষয়ে কোনো জ্ঞান দেন নাই। তিনি সেনাবাহিনীকে বলেছেন যে বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ, এই সংবেদনশীল সময়ে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে তিনি বলেছেন যে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণের জন্য তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ, কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত ছিল। তিনি বলেছেন যে কারণ ইউনূস জানেন গণভোট নিয়ে সেনাবাহিনীর ভেতরে কি ধরনের উদ্বেগ এবং আশঙ্কা আছে। সেনাবাহিনীর একটা বড় অংশ মনে করে যে গণভোটের মাধ্যমে সংবিধানটা বাতিল হয়ে গেলে ইউনূস সরকার তার যে অবস্থান, তার যে মেয়াদ, সেটাকে দীর্ঘায়িত করে নেওয়ার একটা লম্বা সুযোগ পাবেন। তখন হয়তো একটা বিপ্লবের জাতীয় সরকারও গঠন হতে পারে। সেনাবাহিনীর ভেতরে এই উদ্বেগের স্পষ্টত কারণ আছে, কারণ মাত্র গত সপ্তাহেও সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে একটা বড় রদবদল আনতে এই ইউনূস সরকার আর ইউনূসের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এপ্রিলে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মানে তিনি সরাসরি বলেছেন যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নামে একজনকে বিদেশ থেকে উড়িয়ে এনে ডক্টর ইউনূস নিয়োগ দিয়েছেন, কিন্তু তাদের সঙ্গে আলাপ করেন নাই। কাজেই সশস্ত্র বাহিনী এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সেনা সদরে ঢুকতে দেবে না। সেই খলিলুর রহমান এখনো সেনা সদরে ঢুকতে পারেন না বটে, তিনি ক্রমাগতভাবে ইউনূস সরকারের হয়ে সেনাবাহিনীর ভেতরে নানা রকম সর্বদাই নেড়ে চলেছেন। গত সপ্তাহেও এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আর ইউনূস মিলে চেষ্টা করেছিলেন জেনারেলদের শীর্ষস্থানীয় পদগুলোর মধ্যে এমন একটা রদবদল আনতে যাতে তারা সশস্ত্র বাহিনীর নামে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে দেশে যে ব্যাপক কেনাকাটা করছেন সেগুলোকে আরো ত্বরান্বিত করা যায়। কারণ ইউনূস সরকার, ডক্টর ইউনূস এমনকি রাষ্ট্রপতি পদে গিয়েও তার ক্ষমতাকে দীর্ঘায়িত করবার ফর্মুলা যেমন এক রকমের ছোকে রেখেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও বিএনপি ক্ষমতায় এলেও থাকা যায় কিনা সে বিষয়েও আলাপ আলোচনা চলছে। তার ক্রয় প্রক্রিয়াটা তারা শুরু করেছেন, সেগুলোকে তারা দ্রুততার সাথে সেরে ফেলতে চান এবং সেজন্য তারা প্রধান উপদেষ্টার দফতরের সশস্ত্র বাহিনী বিভাগের যিনি প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, তাকে চিফ বাজেট বরাদ্দের সুযোগ থাকে এবং এই তাদের অত্যন্ত বিশ্বস্ত মানে সেনাবাহিনীর ভেতরে সকল কলকাঠি যার মাধ্যমে ইউনূস আর খলিল নাড়ছিলেন এই এত মাস ধরে, সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে যদি সিজিএস পদে নিয়োগ দেওয়া যেত তাহলে তাদের এই যে সশস্ত্র বাহিনী বিষয়ক কেনাকাটাটা সেগুলো তারা আরো ত্বরান্বিত করতে পারতেন, আরো বেশি বেশি করতে পারতেন এবং কেনাকাটায় সশস্ত্র বাহিনীর কেনাকাটায় যেসব লাভালাভের বিষয় থাকে সেগুলো আরো গুছিয়ে নিতে পারতেন। এছাড়াও জামায়াতে ইসলামীর এক রকমের চাপে এবং পরামর্শে, বিশেষ করে পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমির এক রকমের অনুসারী বা সমর্থক, তাদের পরামর্শ ছিল যে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমানকে নতুন পিএসও মানে প্রধান উপদেষ্টার দফতরে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার করে নিয়ে আসা। তো এই যে খলিলুর রহমান আর ভেতরে এই যে নতুন করে আরেক দফা জেনারেলদের পদ এবং পদায়নের রদবদল, সেটা একেবারে সম্প্রতি ওয়াকারুজ্জামান ঠেকিয়ে দিয়েছেন এবং সেখানেও এক রকমের অস্থিরতা তৈরি হয়েছে সেনাবাহিনীর ভেতরে যে এই যে ইউনূস সরকার তারা যদি আরো দীর্ঘমেয়াদে থাকে, এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানই যদি থেকে যান, জুলাই সনদ যদি গণভোটে সৃষ্টি হবে সেনাবাহিনীর ভেতরে দীর্ঘমেয়াদে, সেই সমাধান তো 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আসবে না। আর ইউনূসও এটা পরিষ্কার করেছেন যে তার জন্য সশস্ত্র বাহিনীর নামে কেনাকাটার বিষয়টি কত গুরুত্বপূর্ণ। ওই নির্বাচন বিষয়ক আলাপের মধ্যেও গিয়ে তিনি দাবি করেছেন যে সেনাবাহিনীর কোনো সক্ষমতা বৃদ্ধিতে যখন দীর্ঘ ফ্যাসিস্ট শাসনামলে কোনো কাজ হয় নাই, তখন অত্যন্ত অল্প সময়ে এই পরিস্থিতির ব্যাপক পরিবর্তনের সূচনা করেছেন ইউনূস সরকার। মানে তিনি বলেছেন ওই পরিস্থিতি এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতা ব্যাপক বৃদ্ধি করেছি। যেতে হবে এমন শঙ্কা যখন ইউনূসের মনে, তখন সম্ভবত তিনি বুঝতে পারছেন সশস্ত্র বাহিনীতে যে ব্যাপক কেনাকাটা বিভিন্ন দেশ থেকে করার ফলে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের ধমকের মুখে পড়েছে বাংলাদেশ সেনাবাহিনী, সেসব কেনাকাটা নিয়ে আগামী সময়েও অনেক প্রশ্ন আসবে। কাজেই সেই কেনাকাটা প্রসঙ্গেও তিনি একরকম জবাবদিহি করে আসবার প্রয়োজন বোধ করেছেন বা নিজের ব্যাখ্যাটা দিয়ে আসার প্রয়োজন বোধ করেছেন সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলদের সামনে। তবে নিশ্চিতভাবেই তাদের মনে এই প্রশ্নটা খেলা করেছে যে এটাই কি ইউনূসের সর্বশেষ সেনা সদর সফর, নাকি ইউনূস সরকার প্রধান পদে থাকবেন আরো দীর্ঘ সময় এবং আবারও সরকার প্রধান হিসেবে, এবং এতটাই প্রস্তুত যে 12 ফেব্রুয়ারিতে নির্বাচন না হলেই, যেমন সেই ডিসেম্বরের কথা বলে 1/11 আগে নির্বাচন না হওয়া মানেই অন্য কেউ ক্ষমতা নিয়ে নিবে। 1/11 ঘটে গেছিল, বিষয়টা এরকম না, নির্বাচন না হলে ইউনূস, হলেও ইউনূস।